আমি আসলে ছাত্র জীবন থেকেই বই পুস্তক পড়াশোনা লেখালেখি এগুলোর সাথে জড়িত। আমার প্রথম লেখালেখি হাতে করি হচ্ছে ক্লাস 5-এ থাকতে, এবং এর প্রতিফলন ঘটেছিল ক্লাস 5-এর বৃত্তি পরীক্ষায়। মানে সেখানে আমাকে স্কুল থেকে 10টি রচনা মুখস্থ করে দিয়ে করানো হয়েছিল। মুখস্থ করানোই বলবো, কারণ তখনকার সিস্টেম আমি জানি না, এখনকার সিস্টেম তো অনেকটা এরকমই আছে, আমাদের আসলে এটা থেকে বেরোয়া উচিত। তো সেই সময় আমার 10টা রচনা মুখস্থ করার পরে রচনা কমন পড়েনি। তা আমি পরীক্ষার হলে যে রচনা পেলাম সেখান থেকে মনে হলো যে একটি রচনা আমি লিখতে পারবো। সেটির নাম ছিল বাংলাদেশের জাতীয় ফল, এবং আমার এখনো মনে আছে আমি সেখানে লিখেছিলাম, কাঁঠাল আমাদের জাতীয় ফল, এই ফল খেতে খুব সুস্বাদু, কাঁঠাল পাতা ছাগল খেতে খুব পছন্দ করে। কারণ আমি দেখেছিলাম বাসার পাশে যে ছাগল কাঁঠাল পাতা খায়। কাঁঠাল গাছ দিয়ে আমরা অনেক ধরনের ফার্নিচার বানাতে পারি, কাঁঠালের বীজ দিয়েও বিভিন্ন ধরনের খাবার। এভাবে আর কি মানুষের সৃজনশীলতা যদি এরকমভাবে আসবে, কারণ হচ্ছে যে আমরা যদি নিজে নিজে লেখার যে প্রবণতা, সেটি হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং বা সৃজনশীল লেখা, এটা যদি আমরা শিশুদের মধ্যে ঢুকিয়ে দিতে পারি, তারা যে কোনো বিষয়ে ইংরেজি মাধ্যমে যারা পড়ে, বিশেষ করে বিদেশে, তাদেরকে কিন্তু এটা শেখানো হয়, মুখস্থবিদ্যা কম শেখানো হয়। তাদেরকে যে কোনো টপিকের উপরে লিখতে বললে তারা লিখতে পারে। কিন্তু আমরা কি করি, মুখস্থ করি। আমরা গরুর রচনা পর্যন্ত মুখস্থ করি, গরুর 2টি কান আছে, কিন্তু আমরা কখনো এইভাবে চিন্তা করি না যে আমরা ইচ্ছা করলে লিখতে পারি গরু একটি সুদর্শন প্রাণী। এইভাবে কিন্তু আমরা চিন্তা করি না, কারণ প্রত্যেকটা বইয়ে এই শব্দটা নাই। শব্দ আছে কি, গরু একটি গৃহপালিত প্রাণী, গরুর 2টি চোখ, একটি নাক, একটি মুখ, এরকম ভাবে থাকে, একটি লম্বা লেজ আছে এবং লেজ দ্বারা সে চুলকাতে পারে, তাই তো? এভাবেই তো লেখা থাকে। তা এখন আমরা মানে এই মুখস্থবিদ্যার বাইরে যদি চিন্তা করি, এখন এইটার প্রতিফলন আমি ঘটিয়েছিলাম। আমি যখন এইচএসসি পরীক্ষা দিই, আমি তখন জিত করে বাংলা পরীক্ষায় 4টা রচনা আমার কমন পড়েছিল, কিন্তু যেটি কমন পড়েনি আমি সেটি লিখেছিলাম। এবং আমার বিশ্বাস, আমি আমার সেন্টার বা আমার যে হবিগঞ্জ বৃন্দাবন কলেজ পড়েছি, আমি সেই রচনায় হাইস্ট মার্কস পেয়েছিলাম। কারণ আমি এই কলেজ জীবনে আমি হবিগঞ্জ জেলার সমস্ত রচনা প্রতিযোগিতায় আমার সময় আমি প্রথম হয়েছি, এবং আমি সিলেট বিভাগে আমি সবসময় দ্বিতীয় হতাম। কেন জানি সিলেট জেলার যে স্কুলগুলো আছে সেখানে আমি পারিনি, তবে কি যখন আমি সিলেটের অতিরিক্ত জেলা পরিষদ ছিলাম, আমি সিলেটের বাচ্চাদের উদ্দেশ্যে বলতাম যে তোমরা ভালো করে পড়ো। তোমাদের আমি জেলাসি করতাম স্টুডেন্ট লাইফ থেকে, কারণ আমি হবিগঞ্জে পড়াশোনা করেছি, সিলেটে এসে কখনো ফার্স্ট হতে পারতাম না, সেকেন্ড হতাম। কিন্তু এখন তোমরা ফার্স্ট হচ্ছ, তোমাদেরকে আমি পুরস্কার দিচ্ছি, সেই হবিগঞ্জের ছেলে সিলেটে এসে। এটা হচ্ছে আমার মূল চূড়ান্ত সফলতা আমি মনে করি তোমাদের কাছে। কারণ আমি তখন বিভাগ থেকে, আমি আসলে নিজের গুণগান করছি না, আমি আসলে বোঝানোর জন্য যে আমাদেরকে সৃজনশীল চর্চা কিভাবে সামনে এগিয়ে নিয়ে যায়। আমি যখন বিসিএস পরীক্ষা দিই, আমি কিন্তু প্রকৃতপক্ষে পড়াশোনা সেভাবে সে করতে করিনি, কারণ আমি তখন একটি ফুল টাইম একটি চাকরি করতাম গ্রামীণ ফুল লিমিটেডে। অফিস থেকে সেভাবে ছুটিও দিত না। তো তখন আমি যেটা করতাম যে পরীক্ষা আগের রাতে ছুটি নিতাম শুধু, এবং একটা পড়াশোনা করে পরীক্ষা দিয়েছিলাম। আমার ধারণা, আমি যে সারা জীবন যতগুলো আউট বই পড়েছি বা যে অন্য সময়ে যে অবসর সময়ে যে আমি সৃজনশীল চর্চা করেছি এটি, এবং আমি ভাইবা বোর্ডে চমৎকার পারফরমেন্স করেছি। কারণ হচ্ছে যে আমি স্কুল লাইফ থেকে বিতর্ক করতাম, এবং বিতর্ক করার কারণে আমার মধ্যে কোনো জড়তা ছিল না। মানে আমরা বিতর্ক যারা করি, আমাদের সামনে যদি প্রেসিডেন্ট ক্লিন্টনও থাকে বা প্রেসিডেন্ট এখন নতুন নির্বাচিত হয়েছে যে ট্রাম্প, আমাদের কিন্তু একটু হাত বা বুক কাঁপবে না, এবং আমরা নর্মাল মানুষের মধ্যে কথা বলতে পারবো। কিন্তু যারা এটা করে না, তারা ভাইবা বোর্ডে গেলে অনেকের হাত পা কাঁপা শুরু হয়। আমি যাদের উদ্দেশ্যে বক্তব্য দিই তাদেরকে বলি, ভাইবা বোর্ডে গেলে আপনি মনে করবেন যে আপনি কিং, তারা আপনার প্রজা, এভাবে নিজেকে মনে করবেন। যদি আপনি সেটা মনে না করেন, তাহলে তো আপনাকে কাঁপবে। আপনি নাই পারতে পারেন, প্রশ্ন তার মনোভূত নাও হতে পারে। এবং এটা ডিফেন্সে খুব ভালো করে করা হয়। সেনাবাহিনী, নৌবাহিনীর অফিসার্স পরীক্ষায় কিন্তু তারা কিন্তু ভাইবা বোর্ডের রীতিমতো ধমক দিয়ে প্রশ্ন করে, যাতে তারা টেস্ট করে যে আপনি কতটুকু নার্ভাস হচ্ছেন কিনা। ভাইবা বোর্ডে প্রশ্ন পারলেন কি পারলেন না, সেটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো আপনি কতটুকু কনফিডেন্ট। এই বিষয়টি খুব ইম্পর্টেন্ট। যাই হোক, আমরা একটু মূল আলোচনার বাইরে মনে চলে যাচ্ছি। আমাদের বিষয় ছিল বই পাঠ বা পুস্তক পর্যালোচনা। বই পাঠ আমরা বিশেষ করে আমি বই পাঠ শুরু করেছি স্টুডেন্ট লাইফে। তারপরেও আমাদের সময় বিশ্ব সাহিত্য কেন্দ্রের বিভিন্ন ধরনের বই পাঠ ছিল, স্কুল কলেজে আমরা এটা করেছি, এবং সেটা বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমি কন্টিনিউ করেছি। এবং আমি দেখেছি যারা এই ধরনের সংস্কৃতি চর্চার সাথে যুক্ত, তারা চাকরি বলুক আর ব্যবসা বলুক, অথবা তারা সরকারি বা বেসরকারি যে কোনো পেশাতেই তারা সবসময় ভালো করে থাকে। কারণ তাদের মধ্যে সৃজনশীল চিন্তার কারণে তাদের মেধার বিকাশটা তারা প্রকৃতপক্ষে ঘটাতে পারে। মুখস্থ নির্ভর চিন্তার বাইরে তারা দেশ ও জাতি এবং সমাজ, সভ্যতা, সংস্কৃতি নিয়ে চিন্তা করতে পারে। এটি আমার মনে হয় যে এই ধরনের যে তাদের যে কন্ট্রিবিউশন, এই যে আপনি বলেছিলেন 15টা বইয়ের অনুবাদ করেছেন, আপনি বললেন হয়তো হবিগঞ্জবাসী জান না। হবিগঞ্জবাসী না জানুক, আমার মনে হয় অবশ্যই ইতিমধ্যে দেশ নলেজ যে সায়েন্স বা জ্ঞান চর্চায় আপনি যে কন্ট্রিবিউশন করেছেন, অর্থাৎ বাংলা সাহিত্য বা বাংলা জ্ঞানের জগতে আপনার যে 15টি নতুন সংস্করণ এসেছে, এটি কিন্তু একটি কন্ট্রিবিউশন। এই ভাষার যে সাহিত্য চর্চার জগৎ, এটিকে আরো সমৃদ্ধ করবে। এইভাবে যুগের পর যুগে সাহিত্যিক বা লেখক যারা আছেন তারা কিন্তু অবদান রেখে যায়। আমাদের আজকে সেই কত সালে জীবনানন্দ দাশ মারা গিয়েছেন, আমরা এখনো তার নাম উচ্চারণ করি, কারণ সাহিত্য চর্চা করে বলে। কিন্তু কত শত শত জমিদার, কোটিপতি, ব্যবসায়ী কালের গহ্বরে
অতল গহ্বরে হারিয়ে গিয়েছে, তাদের কথা আমরা এখন মনে রাখিনি। মানে তারা কিন্তু অমর। অমর বলতে এখানে কিন্তু আমি ব্যক্তি সত্তার কথা বলছি না, বলছি যে তাদের যে আত্মাটা ছিল, জীবনানন্দ দাশ একটি আত্মা বা একটি নাম যদি চিন্তা করি, আমার মনে হয় যতদিন বাংলা থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে বা বাংলা সাহিত্য থাকবে, ততদিন এটি এই পৃথিবীতে থাকবে। আজকে বাংলা সাহিত্য কিন্তু বাংলাদেশ ছাড়িয়ে ভারত, পশ্চিমবঙ্গ, তারপরে যেসব দেশে বাঙালি আছে আমাদের দেশের বাইরে, ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কারণ এই যুগে, সভ্যতার এই যুগে মানুষ ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায়, সেই সব জায়গায় কিন্তু বাংলা সাহিত্য ছড়িয়ে পড়ছে। এখন কিন্তু নিউ ইয়র্কে কিন্তু বাংলা সাহিত্য নিয়ে বইমেলা হয়, কিংবা জার্মানিতে যে পৃথিবীর সবচেয়ে বড় বইমেলাটি হয় সেখানে কিন্তু বাংলা ভাষার স্টল থাকে। কলকাতা বইমেলা তো পুরোটাই বাংলা ভাষার। এইভাবে আমার মনে হয় বাংলা পৃথিবীর অন্যতম একটি শক্তিশালী ভাষা এবং একটি প্রাণের ভাষা আমি বলবো, কারণ বাংলা সাহিত্যের মতো এত প্রাণের ভাষা পৃথিবীতে খুব কমই আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার মধ্যে আমরা সেটা মানে লেখাগুলো পড়লে, রবীন্দ্রনাথ ঠাকুরের ধাঁচের লেখা, সেখানে কিন্তু একটা আলাদা প্রাণ থাকে। যেমন আমরা বলি যে আমার সোনার বাংলা যদি আমি দেখি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, মানে এত চমৎকার একটি লাইন, ওমা ফাগুনে তোর ঘানের, এইভাবে যে লাইনগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু অন্যরকম একটা প্রাণ থাকে। এবং এটার যে সুর, আমার মনে হয় যে এরকম শত শত যুগ গেলে একজন রবীন্দ্রনাথ ঠাকুর আমরা পাই এই পৃথিবীতে। ছোট ছোট বিষয় নিয়ে আমরা সাহিত্য পর্যালোচনা করি, পুস্তক পর্যালোচনা করি। আমাদের এই চাকরিতেও আমরা যখন ট্রেনিংয়ে গিয়েছিলাম, ফাউন্ডেশন ট্রেনিং, সেখানে পুস্তক পর্যালোচনার বিষয়ে 20 নম্বরের একটি পরীক্ষা থাকতো আমাদের। তো সেখানে সবাই বাধ্য হয়ে পুস্তক পর্যালোচনা করতো, এবং যাদের এই ধরনের চর্চা ছিল না তারা হিমশিম খেত। আমি বলবো আমরা ছাত্ররা যারা আছে, পরবর্তী প্রজন্ম, তাদেরকে এই জ্ঞানের চর্চাটা অব্যাহত রাখবো। এবং আমি ধন্যবাদ জানাই শব্দকথাকে, হবিগঞ্জে সাহিত্য আন্দোলনটিকে এগিয়ে রাখার জন্য, কারণ এই ধরনের আন্দোলনে খুব কম মানুষ আমরা খুঁজে পাই। আমরা আশা করছি যে জ্ঞান চর্চায় আমরা যুগে যুগে আরো বেশি মানুষকে উদ্বুদ্ধ করতে পারবো, কারণ যত বেশি মানুষ এই লাইনে আসবে, উদ্বুদ্ধ হবে, তত বেশি আলোকিত হবে আমাদের সমাজ, দূর হবে কুসংস্কার। তো সবাইকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজান পড়ে গিয়েছে। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।